নমস্কার, সকল শিক্ষা বিজ্ঞানের ছাত্রছাত্রীদের জানাই এডুইডেন্সে ওয়েলকাম। আমরা এখন প্রত্যেকেই ব্যস্ত, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী WBSSCর প্রিপারেশান নিতে, নিজেদেরকে তৈরি করতে ব্যস্ত রয়েছে। আর তাদের কাছ থেকে বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে, অর্থাৎ এডুকেশনের যারা WBSSC দেবে সামনে, তাদের বেশিরভাগ জনেরই শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান এই জায়গাটাতে একটু বেশি অসুবিধা রয়েছে। তাই অনেকের কাছ থেকে অনেক আবদার, অনুরোধ পাওয়া গেছে যে এই শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞান এই ইউনিটটা সলভ করে দিতে হবে, এই ইউনিটটা ডিসকাস করে দিতে হবে, এবং এমনভাবেই ডিসকাস করতে হবে যাতে কোনো প্রশ্ন এই ডিসকাশনের বাইরের থেকে না আসে। এবং সেই লক্ষ্য নিয়েই এডুইডেন্স প্রত্যেকের জন্য, সবার জন্য নিয়ে এসছে এই ইউনিটের ডিসকাশন সিরিজ। অর্থাৎ আমরা এই ইউনিটটা ডিসকাস করব একটা সিরিজ অনুযায়ী, একদম বেসিক জায়গার থেকে শুরু করে শেষ পর্যন্ত। রাশিবিজ্ঞানের কোনো কোশ্চেনই যেন হাতছাড়া না হয়ে যায় পরীক্ষায়, কোনো উত্তরই আসছে না এরকম প্রশ্ন যেন না পাওয়া যায়, অর্থাৎ সমস্ত উত্তর যাতে করতে পারা যায় সেইভাবেই আমরা কিন্তু এই ইউনিটটা ডিসকাস করব। এবং তোমরা যদি এই ক্লাসগুলোর পরপর দেখে নাও, রাশিবিজ্ঞানের ইউনিট থেকে যা যা ক্লাস হবে সেগুলো যদি তোমরা দেখে নাও, তাহলে তোমাদের একটাও উত্তরে সমস্যা হওয়ার কথা নয়। তোমরা প্রত্যেকটা উত্তর নির্দ্বিধায় করতে পারবে, আমি সেভাবেই আলোচনা করব। এছাড়াও তোমাদের যদি অন্য কোনো ইউনিটে ক্লাসের প্রয়োজন থাকে বা অন্য কোনো বিশেষ টপিকে যেটা তোমরা বুঝতে পারছো না, একটু জটিল মনে হচ্ছে, কী ধরনের কোশ্চেন আসবে সেখান থেকে বুঝতে পারছো না, তোমরা সেই টপিকটা কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি নিশ্চয়ই যদি সময় পাই এই রাশিবিজ্ঞানের ইউনিট শেষ করার পর, তাহলে আমরা সেই টপিকের ওপর ক্লাস করব। বা যদি অনেক বেশি রিকোয়েস্ট আসে, যদি তোমাদের ভালো লাগে, তোমাদের বেনিফিট হয়, তোমাদের উপকার হচ্ছে বলে আমি বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমি সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে রাশিবিজ্ঞানের পুরো ইউনিটটা আমরা কমপ্লিট করব। তোমাদের যদি উপকারে লাগে, তোমাদের যদি সত্যি কাজে লাগে, তাহলে আমি কৃতজ্ঞ থাকবো তোমাদের কাছে, এবং তোমরা সেটা জানাতে পারো তোমাদের কাজে লাগছে কিনা, তোমাদের উপকারে লাগছে কিনা। তাহলে সেটা আমার জন্য রিইনফোর্সমেন্ট হিসেবে কাজ করবে পরের ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে। তো চলো শুরু করা যাক। আমরা একদম বেসিক জায়গা থেকে শুরু করছি, এবং প্রত্যেকটা জায়গায় মনে রাখার মতো আমি বিশেষ বিশেষ জায়গাগুলো হাইলাইটও করে দিয়েছি যাতে তোমরা মনে রাখতে পারো, বুঝতে পারো, এবং সেই জায়গাগুলোর থেকে কোশ্চেন আসতে পারে। তো একটু মন দিয়ে দেখবে, বোঝার চেষ্টা করবে। ক্যালকুলেশনে আমরা একটু পরে আসছি, আমরা প্রথমে একেবারে কনসেপ্ট থেকে শুরু করি বা মিনিং থেকে শুরু করি। তো স্ট্যাটিস্টিক্স শব্দটা কোত্থেকে এসছে, এটা একটা কোশ্চেন হতে পারে। স্ট্যাটিস্টিক্স শব্দটা এসছে মূলত ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে, তোমরা দেখতে পাচ্ছ, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা থেকে, এবং জার্মান শব্দ স্ট্যাটিস্টিক থেকে। এই স্ট্যাটিস্টিকের স্পেলিংটাও দেখে নাও। জার্মান শব্দ যে স্ট্যাটিস্টিক আছে সেখানে কিন্তু শেষে সিএস নেই, সেখানে কে আছে। তো এই জায়গাগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, নাহলে অপশানে গুলিয়ে যাবে। এবং এই যে ফ্যাকচুয়াল জায়গাগুলো, যেগুলো মনে রাখার বিষয়, যেগুলো মুখস্থ করে রাখার বিষয়, স্মৃতিতে ধরে রাখার বিষয়, সেই জায়গাগুলো কিন্তু স্মৃতিতে ধরে রাখতেই হবে। এবং সবসময় একদম ঠোঁটের ওপরেই যেন বসে থাকে, জিজ্ঞেস করার আগেই যেন উত্তর বেরিয়ে যায়। যে স্ট্যাটিস্টিক্স শব্দটা ল্যাটিন শব্দ স্ট্যাটাস থেকে, ইতালীয় শব্দ স্ট্যাটিস্টা থেকে, জার্মান শব্দ স্ট্যাটিস্টিক্স থেকে এসছে। এই স্ট্যাটাস এবং স্ট্যাটিস্টিক শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। আর অন্যদিকে স্ট্যাটিস্টা অর্থাৎ ইতালীয় যে শব্দ স্ট্যাটিস্টা, সেই স্ট্যাটিস্টা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রের কার্যাবলী। তো এখান থেকে স্ট্যাটিস্টিক শব্দটা এসছে। নেক্সট ফ্যাকচুয়াল কোশ্চেন কি হতে পারে? অষ্টাদশ শতকের মাঝামাঝি জার্মান স্কলার, দেখো হাইলাইট করা আছে, গোটিফ্রিয়েড অচিনওয়েল, তিনি প্রথম স্ট্যাটিস্টিক শব্দটি ব্যবহার করেন। তো স্ট্যাটিস্টিক শব্দটি কে প্রথম ব্যবহার করেন? গোটিফ্রিয়েড অচিনওয়েল, জার্মান স্কলার, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে কিন্তু এই শব্দটা প্রথম ব্যবহার করেন। তারপর এটার প্রচলন শুরু হয়। তো বিভিন্ন সমাজবিজ্ঞানে, আমরা যেহেতু সোশিওলজির বা সমাজবিজ্ঞানের ছাত্রছাত্রী, তো বিভিন্ন সমাজবিজ্ঞানের রাশিবিজ্ঞান না বিভিন্ন নামে পরিচিত। যেমন মনোবিজ্ঞানের নাম হচ্ছে সাইকোমেট্রি, অর্থবিজ্ঞানের নাম ইকোনোমেট্রি, নৃতত্ত্ববিদ্যায় অ্যানথ্রোপোমেট্রি, সমাজবিদ্যায় সোশিওমেট্রি, প্রাণীবিদ্যায় বায়োমেট্রি। এই জায়গাগুলো কোন বিদ্যায় কী মেট্রি সেটা বড় ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট সবচেয়ে মেট্রি কথার অর্থ কী।
আসতে পারে কোশ্চেন, যদি মনে করেন এক্সপার্টরা, তারা যদি প্রশ্ন দিতে পারেন। এই মেট্রি কথার অর্থ হচ্ছে মাপ। তো এটা মনে রাখতে হবে, মেট্রি শব্দের অর্থ বা মেট্রি কথাটির অর্থ হচ্ছে মাপ, ইংরেজিতে মেজারমেন্ট। এবার স্ট্যাটিস্টিক্সের কতগুলো ডেফিনেশন, প্রত্যেকটা ডেফিনেশনই তোমরা দেখে নেবে বাংলা এবং ইংরেজিতে। সব থেকে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে এবং বেশ প্রচলিত টেটের অভিমত বা টেটের ডেফিনেশন। রাশিবিজ্ঞান হলো গবেষণার এক উপকরণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, ডেফিনেশন তুলে দিয়ে বললো এটা কার অভিমত রাশিবিজ্ঞান সম্পর্কে, তাহলে তোমাদের কিন্তু সেটা করতে হবে। টেটের অভিমত অনুযায়ী রাশিবিজ্ঞান হলো গবেষণার এক উপকরণ হিসেবে সংখ্যামূলক তথ্যাবলীর সংগ্রহ ও ব্যাখ্যা করার পদ্ধতি। অর্থাৎ বলা হচ্ছে বিভিন্ন সংখ্যামূলক তথ্যাবলী যেগুলো আমরা সংগ্রহ করি, ব্যাখ্যা করি, কিসের জন্য? গবেষণা করার জন্য, বা আমরা কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য আমরা বিভিন্ন সংখ্যামূলক তথ্যাবলী গ্রহণ করি, কালেকশন করি এবং সেগুলো এক্সপ্লেন করি, অ্যানালাইসিস করি। তো এই পুরোটাই কিন্তু স্ট্যাটিস্টিক্সের পার্ট। অন্যদিকে রায়ান অ্যান্ড কোলম্যান বলেছেন, স্ট্যাটিস্টিক্স ইজ দ্য প্রসেস অফ কালেক্টিং ডেটা ইন আ সিস্টেমেটিক ম্যানার, এক্সামিনিং দোজ ডেটা অ্যান্ড মেকিং ইনফারেন্স ফ্রম দোজ ডেটা। অর্থাৎ রাশিবিজ্ঞান হলো তথ্য সংগ্রহ, একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে তথ্য সংগ্রহ করা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা এবং সেখান থেকে একটা ইন্টারপ্রিটেশন, একটা ব্যাখ্যা প্রদান করা, একটা সিদ্ধান্ত গ্রহণ করার নামই হচ্ছে রাশিবিজ্ঞান। ক্রস্টন এবং কাউডেন বলেছেন, স্ট্যাটিস্টিক মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য কালেকশন, প্রেজেন্টেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ নিউমেরিক্যাল ডেটা। অর্থাৎ রাশিবিজ্ঞান হলো সংখ্যাত্মক তথ্যাবলীর সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ ও ব্যাখ্যা করার পদ্ধতি। তো এই ডেফিনেশনগুলো তোমরা একটু দেখে নিও, টেটেরটা অবশ্যই মনে রেখো, বাকিগুলোও দেখে রেখো। এবার রাশিবিজ্ঞান মানে আমরা তো জানলাম তথ্য সংগ্রহ করা, তার বিশ্লেষণ করা, তার ব্যাখ্যা প্রদান করা, তাকে সাজানো, এই সমস্তটা রাশিবিজ্ঞানের পার্ট, রাশিবিজ্ঞানের অংশ বা স্ট্যাটিস্টিক্সের অংশ। এখন এই তথ্য কি? তথ্যকে মূলত দুভাবে ভাগ করা যায়, একটা বৈশিষ্ট্য অনুসারে আর একটা উৎস অনুসারে। বৈশিষ্ট্য অনুসারে তথ্যকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে, কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা। আর উৎস অনুসারেও তথ্যকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, প্রাইমারি ডেটা বা প্রাথমিক তথ্য, সেকেন্ডারি ডেটা বা গৌণ তথ্য। এখন এই কোয়ালিটেটিভ ডেটা কি? কোয়ালিটেটিভ ডেটা মানে যে ডেটাকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারি না, যে ডেটার মধ্যে বিশ্লেষণ থাকে, ব্যাখ্যা থাকে, মতামত থাকে, একটা 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 ভালো খারাপের জায়গা থাকে। কোয়ালিটেটিভ ডেটা মানে কতকগুলো মতামত, কতকগুলো অভিমত, কতকগুলো ধারণা, সেগুলো ব্যাখ্যা, সেগুলো আলোচনা, সেগুলো নিয়ে কথা বলা, সেগুলোকে নিয়ে ব্যাখ্যা করা। অর্থাৎ আমি একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হবে। এখানে এই ধরনের তথ্যগুলোকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা কিন্তু এস্টাবলিশ করতে পারি না। যেমন তুমি সৌন্দর্য নিয়ে রিসার্চ করছো, সৌন্দর্যের অর্থ কার কাছে কেমন, তো সেখানে সেটাকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারবো না। কেউ বলছে সৌন্দর্য মানে আমার কাছে পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদের যেই জ্যোৎস্না, সেই জ্যোৎস্না যখন আমার শরীরের ওপর এসে পড়ে, মনে হয় আমি সেই জ্যোৎস্নায় স্নান করছি এবং আমি ভেতর থেকে তৃপ্ত অনুভব করি। কেউ বলছে সৌন্দর্য মানে আমার কাছে গোলাপ ফুল, রেড রোজ বা লাল গোলাপ আমার কাছে সৌন্দর্যের প্রতীক, কারণ লাল গোলাপের আরেক অর্থ ভালোবাসা, এবং ভালোবাসাই আমার কাছে সৌন্দর্য, কারণ যার হৃদয়ে প্রেম আছে সেই সুন্দর। এইভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। এগুলোকে নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করা যায় না, কিন্তু একটা অভিমত পাওয়া যায়, একটা ভিউ পাওয়া যায়, কিছু ওপিনিয়ন পাওয়া যায়, সেগুলোকে অ্যানালাইসিস করা যায়। তো এই ধরনের তথ্য এক্সিস্ট করে, এই ধরনের তথ্যের অস্তিত্ব আছে এবং প্রয়োজনও আছে। এই ধরনের তথ্যগুলোকে আমরা বলবো কোয়ালিটেটিভ ডেটা বা গুণগত তথ্য। অন্যদিকে পরিমাণগত তথ্য বা কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা কি? যে ধরনের ডেটাগুলোকে আমরা নিউমেরিক্যাল ভ্যালু দ্বারা প্রকাশ করতে পারি। যেরকম আগের বছর পশ্চিমবঙ্গে ধান উৎপাদন কত হয়েছিল, কোন ডিস্ট্রিক্টে কত ধান উৎপাদন হয়েছিল, বা গম উৎপাদন কত হয়েছিল, বা পরীক্ষায় শিক্ষার্থীদের নাম্বার, 100-র মধ্যে কে কত নাম্বার পেল। এইগুলো কোয়ান্টিটেটিভ ডেটা। আমরা নাম্বার দিয়ে কেউ 70 পেয়েছে, কেউ 80 পেয়েছে, কেউ 60 পেয়েছে, কেউ 40 পেয়েছে, আমরা নাম্বার দিয়ে প্রকাশ করতে পারছি। এই ধরনের ডেটা বা তথ্যকে আমরা বলবো কোয়ান্টিটেটিভ ডেটা।
অন্যদিকে উৎস অনুসারে ডেটা দুভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি ডেটা, একটা সেকেন্ডারি ডেটা। প্রাইমারি ডেটা কি? প্রাইমারি ডেটা বলতে যখন আমরা তথ্য সরাসরি সংগ্রহ করব। সরাসরি মানে কি? তুমি ক্লাস 10-এর আগের বছর শিক্ষার্থীরা কত নাম্বার পেয়েছে সেটা জানতে চাইছো 100-র মধ্যে, বা কতজন 70-এর উপরে পেয়েছে সেটা তুমি জানতে চাইছো। তুমি সরাসরি বিভিন্ন স্কুলে গেলে সেখান থেকে সেই তথ্য সংগ্রহ করলে, তাহলে সেটা হলো প্রাইমারি ডেটা, তুমি সরাসরি স্কুলের কাছ থেকে সেই তথ্য নিয়েছো। সেকেন্ডারি ডেটা কি? সেকেন্ডারি ডেটা কেউ ওই তথ্যগুলো স্কুল থেকে নিয়ে একটা জার্নালে বা তার একটা বইতে লিখে সেই বইটা পাবলিশ করেছেন, তার লেখাটা পড়ে তুমি সেই তথ্য জানতে পারছো, তুমি সরাসরি স্কুলে গিয়ে সেই তথ্য নিচ্ছ না। সেকেন্ডারি মিনস বেসিক্যালি সেকেন্ড হ্যান্ড, যেরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড বাইক একজন শোরুম থেকে কিনে এনেছে, তুমি তার কাছ থেকে কিনছো। আর তুমি ফার্স্ট হ্যান্ড, প্রাইমারি, তুমি ডাইরেক্ট শোরুমে গিয়ে কিনছো। তো স্কুলকে আমরা যদি এখানে উদাহরণের প্রেক্ষিতে ধরে নিই, স্কুল শোরুম, সেখান থেকে তুমি যদি স্টুডেন্টদের নাম্বার সংগ্রহ করো, তুমি প্রাইমারি ডেটা সংগ্রহ করছো। আর অন্যদিকে তুমি সেই ডেটা কেউ সংগ্রহ করছে, সেটা তার লেখায় তিনি পাবলিশ করেছেন, তার কাছ থেকে তুমি সংগ্রহ করছো, সেটা সেকেন্ডারি ডেটা। অর্থাৎ তুমি প্রাইমারি সোর্স থেকে নিচ্ছ না, তুমি সেকেন্ডারি সোর্স থেকে নিচ্ছ। তুমি বিভিন্ন লিটারেচার পড়ে কোনো তথ্য সংগ্রহ করছো, তুমি বই পড়ে কোনো তথ্য নিচ্ছ। তুমি রবীন্দ্রনাথের সম্পর্কে কোনো বই থেকে পড়লে, রবীন্দ্রনাথের সম্পর্কে ধরো কোনো একজন অথার তিনি বই লিখে গেছেন, তুমি তার বই পড়ে রবীন্দ্রনাথ সম্পর্কে জানছো, তুমি সেকেন্ডারি সোর্স থেকে জানছো, এটা সেকেন্ডারি ডেটা। আর তুমি সরাসরি রবীন্দ্রনাথের নিজের লেখা পড়ছো, তার নিজের সম্পর্কে তিনি নিজে লিখেছেন, বা তার চিঠি পড়ছো, বা তার বাড়ির জায়গাতে গিয়ে তুমি তো তার সম্পর্কে তথ্য সংগ্রহ করছো, সেটা প্রাইমারি ডেটা। তো আশা করি বোঝা গেছে তথ্য 4 রকমের, এবং 4 রকমের তথ্যই আমরা আলোচনা করলাম। এই তথ্যকে নিয়েই কিন্তু স্ট্যাটিস্টিক্সের কাজ। এরপরে আমরা যা কাজ করব, এই তথ্যের উপর দাঁড়িয়েই সমস্ত স্ট্যাটিস্টিক্সের কাজ হবে। এবার হচ্ছে এই তথ্যের বিন্যাস। তথ্য তো আমরা বুঝলাম, ডেটা তো আমরা বুঝলাম, এবং সেই ডেটা ট্যাবুলেশন করতে হয় কাজ করতে হলে। ডেটা আমরা কতগুলো পেলাম, সেই ডেটাগুলোকে আমি যদি না সাজাই, সেই ডেটাগুলোকে নিয়ে কাজ করতে পারবো না। আমরা যখন ডেটা সংগ্রহ করি, সেই ডেটাগুলো অনেক এলোমেলো অবস্থায় থাকে। যেমন আমি তোমার কাছে গেলাম, তোমাকে জিজ্ঞেস করলাম যে বলো তো, তোমার সোশ্যাল মিডিয়া তুমি কতক্ষণ সারাদিনে ব্যবহার করো, সারাদিনে কতক্ষণ ফেসবুক ব্যবহার করো? তুমি বললে 5 ঘন্টা। আরেকজনের কাছে গেলাম, সে বললো 4 ঘন্টা। কারো কাছে গেলাম, সে বললো 2 মিনিট। তো এরকম বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেল, কিন্তু সেই তথ্যগুলো তো এলোমেলো অবস্থায় আমি পেলাম। সেগুলো নিয়ে আমি যখন রাশিবিজ্ঞানের কৌশল প্রয়োগ করব সেগুলোর ওপর, সেগুলোকে বিশ্লেষণ করার জন্য, সেখান থেকে এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা বের করার জন্য, তখন কিন্তু আমাকে তথ্যগুলোকে বিন্যাস করতে হবে, অর্থাৎ ডেটাকে আমাকে ট্যাবুলেট করতে হবে। ডেটা ট্যাবুলেশন বা ডেটার বিন্যাস, তথ্যের বিন্যাস দু রকম হয়। একটা অবিন্যস্ত তথ্য বা কাঁচা তথ্য, আর একটা বিন্যস্ত তথ্য বা গ্রুপ ডেটা। একটা আনগ্রুপ ডেটা বা আনঅর্গানাইজড ডেটা বা র ডেটা, আর একটা গ্রুপ ডেটা। আনঅর্গানাইজড বা আনগ্রুপ বা র ডেটা কীরকম? ওই যে বললাম, আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি সোশ্যাল মিডিয়া কতক্ষণ ইউজ করো, তুমি বললে 5 ঘন্টা। আরেকজন বলল 2 ঘন্টা, আরেকজন বলল 1 ঘন্টা, আরেকজন বলল 1.5 ঘন্টা, আরেকজন বলল 6 ঘন্টা, আরেকজন বলল 8 ঘন্টা, আরেকজন বলল 3 ঘন্টা, আরেকজন বলল 2 ঘন্টা, আরেকজন বলল 5 ঘন্টা, আরেকজন বলল 9 ঘন্টা, আরেকজন বলল 7 ঘন্টা, আরেকজন বলল 3 ঘন্টা। এই যে বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেল, এইগুলো কিন্তু র ডেটা। অর্থাৎ যেটা তুমি, এই যে আমরা বলি র ম্যাটেরিয়াল, তুমি চাল তুমি নিয়ে এসছো র ম্যাটেরিয়াল, সেটাকে তুমি জলের মধ্যে দিয়ে গরম তাপ দিয়ে ভাত ফোটালে, সেখান থেকে ভাত এলো। তো এই ডেটা এখন র অবস্থায় আছে, অর্থাৎ ডাইরেক্ট আমরা যে তথ্য পেয়েছি পার্টিসিপেন্টদের কাছ থেকে, বা আমরা যে তথ্য পেয়েছি বাইরের থেকে, সমাজ থেকে, পরিবেশ থেকে, পরিস্থিতি থেকে, মার্কেট থেকে, যাই বলি না কেন, সেই তথ্যগুলো র অবস্থায় আছে এবং আনঅর্গানাইজড। এগুলো অর্গানাইজড নয় বা আনগ্রুপ, এগুলো কোনো গ্রুপের মধ্যে নেই। গ্রুপ মানে কি? গ্রুপ মানে দল। দল একটা বন্ধুদের দল। বন্ধুদের দল মানে কি? সেখানে একাধিক জন থাকবে, একজনে কখনো দল হয় না। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন, যাই থাকতে পারে, কিন্তু একাধিক বন্ধু থাকবে, তখন আমরা বলবো বন্ধুর দল। তো বা আমরা বন্ধুরা মিলে একটা দল করেছি, কিন্তু এগুলো আনগ্রুপ, এগুলো দল নেই। যে যার সিঙ্গেল আছে, 5 একটা ইন্ডিভিজুয়াল ডেটা, 2 একটা ইন্ডিভিজুয়াল ডেটা, 1 একটা ইন্ডিভিজুয়াল ডেটা,
6 একটা ইন্ডিভিজুয়াল ডেটা, 8 একটা ইন্ডিভিজুয়াল ডেটা, 3 একটা ইন্ডিভিজুয়াল ডেটা, 2 একটা ইন্ডিভিজুয়াল ডেটা, 5 একটা ইন্ডিভিজুয়াল ডেটা। অর্থাৎ এই যে ইন্ডিভিজুয়াল ডেটা, এগুলো হচ্ছে আনগ্রুপ ডেটা বা র ডেটা। এবার গ্রুপ ডেটা কি? গ্রুপ ডেটা হচ্ছে যখন আমরা র ডেটাগুলোকে বা আনগ্রুপ ডেটাগুলোকে আমরা গ্রুপের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ দল বানাবো, কিছু ডেটা নিয়ে একটা দল তৈরি করব। যেরকম আমি ধরো বললাম 1 থেকে 1 2 3 4 5, 1 থেকে 5 আর 6 থেকে 10, দুটো গ্রুপ বানালাম। এবার এই গ্রুপের মধ্যে বিভিন্ন, যেরকম 1 থেকে 5-এর মধ্যে কারা আসবে? 5 আসবে, 2 আসবে, 1 আসবে, 1.5 আসবে, 3 আসবে, 2 আসবে, 5 আসবে, 3 আসবে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6 7 8টা। 1 থেকে 5-এর মধ্যে 8 জন আছে, তাহলে 8 জনের একটা গ্রুপ তৈরি হয়ে গেল। এবার 6 থেকে 10-এর মধ্যে কারা আছে? 6 থেকে 10-এর মধ্যে আছে 6 আছে, 9 আছে, 7 আছে, 3 আছে। 6 9 7 3, 4টে। তাহলে টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ডেটা আলাদা আলাদা ছিল, সেখানে 8 জনের একটা গ্রুপ তৈরি হলো আর 4 জনের একটা গ্রুপ তৈরি হলো। এই যে ডেটাকে গ্রুপে ফেলে দিলাম, গ্রুপ তৈরি করলাম ডেটার, এরকম আরো ডেটা থাকলে আরো গ্রুপ তৈরি করা যায়। এই যে ডেটার গ্রুপ তৈরি করলাম, এটাকেই বলা হচ্ছে গ্রুপ ডেটা। আর যখন ডেটাগুলো গ্রুপে ছিল না, একা একা ঘুরে বেড়াতো, বন্ধু বান্ধব নেই, যে যারা একা একা ঘুরে বেড়াতো, তখন সেটাকে আমরা আনগ্রুপ ডেটা বলছি। আর গ্রুপ ডেটা যখন সেগুলোকে আমরা এভাবে গ্রুপ করে দিচ্ছি একটা, সেটাকে আমরা গ্রুপ ডেটা বললাম। বোঝা গেল আশা করি। তথ্যের বিন্যাস আমরা পড়লাম, এবার আমরা পড়বো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলতে কি বোঝায়? অ্যাকচুয়ালি আমি গ্রুপ ডেটা যে দেখালাম ওইভাবেই, ওটাই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তথ্যের বিন্যাস করতে গেলে, যখন আমরা তথ্যের বিন্যাস করব, তখন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কাজে লাগে, যদি আমরা সেগুলোকে একটা গ্রুপে অন্তর্ভুক্ত করি। কিন্তু এর কনসেপচুয়াল অর্থ কি? স্কোর গুচ্ছের মধ্যে কোনো স্কোর কতবার এসছে তাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলা হয়। এই যে কোনো স্কোর কতবার এসছে, আগের স্লাইডে আমি দেখালাম, এই যে 1 থেকে 5 এই স্কোরগুলো কতবার এসছে, 1 থেকে 5-এর মধ্যে 8 বার এসছে, এটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। এটাকে আরেকভাবেও করা যায়, সেটাও আমি দেখাচ্ছি। তো ফ্রিকোয়েন্সি কাকে বলে? স্কোর গুচ্ছের মধ্যে এই যে র ডেটা পেলাম, তাদের মধ্যে কোন স্কোর ঠিক কতবার এসছে সেটাকে যখন আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করবো, এবং 5 কবার এসছে, বা 1 থেকে 5-এর মধ্যে যেগুলো আছে সেগুলো কবার এসছে। তো এই যে কোনো স্কোর কতবার, একটা স্কোরের মধ্যে, একটা আনগ্রুপ ডেটার মধ্যে কোনো স্কোর কতবার এসছে, সেটাকে যখন আমরা নাম্বার দিয়ে প্রকাশ করব, সেই নাম্বারটাকে ফ্রিকোয়েন্সি বলা হচ্ছে। একে সংক্ষেপে এফ অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে প্রকাশ করি। আর স্কোরগুলো যে পদ্ধতিতে সাজানো থাকে, রাশিবিজ্ঞানে পরিসংখ্যান বন্টন বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলে তাকে। স্কোরগুলো যে পদ্ধতিতে সাজানো থাকে, এই যে কোন স্কোর কতবার এসছে, এটাকে আমি যে পদ্ধতিতে সাজাবো, একটু আগে আমি সাজাচ্ছিলাম, এটাকেই বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। মানে অনেকগুলো ফ্রিকোয়েন্সি যখন ডিস্ট্রিবিউট করা থাকবে বিভিন্ন স্কোরের মধ্যে, বিভিন্ন গ্রুপের মধ্যে, তখন সেটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলছি। আগে আমরা কনসেপ্টগুলো জেনে নিই, তারপরে আমি আসছি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একটুখানি দেখিয়ে দিই। আগের স্লাইডে আমি দেখালাম, ওটাকেই আমি যদি দেখাই একবার, এই যে 5 2, এখানে এভাবে করলাম। আরেকটা ভাবে করা যায়, ধরো 5 কতবার এসছে সেটাকেও আমি ফ্রিকোয়েন্সি করতে পারি। ফ্রিকোয়েন্সি এখানে ধরো লোয়েস্ট আছে স্কোর 1, 1 থেকে 9 পর্যন্ত আছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, 1 2 3 4 5 6, আমি আরেকটু এদিকে লিখি, জায়গা নেই বলে, 7 8 9। তো এগুলো হচ্ছে স্কোর, আর এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে এফ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে 1 কতবার আছে আমরা দেখে নেব। 1 হচ্ছে একবারই আছে, তাহলে 1 একবার লিখলাম। সংখ্যা দ্বারা প্রকাশ করছি, কোন স্কোর কতবার আছে। 2 কতবার আছে? 2 আছে দুবার, তাহলে আমরা 2 দুবার। 3 কতবার আছে? 3 কতবার আছে? 3 আছে একটা, দুটো, 3ও দুবার আছে। এইভাবে আমরা প্রত্যেকটা স্কোর কতবার এসছে সেটাকে যখন আমরা লিখবো, সেটাকেও ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলা যেতে পারে। আর
যখন মানে দুটো তিনের একটা গ্রুপ হলো, যে যার সঙ্গে ম্যাচ করছে তাদের মধ্যে একটা গ্রুপ হয়ে যাচ্ছে। আর অন্যদিকে এভাবেও যদি আমরা করি গ্রুপ ডেটাতে, তাহলেও কিন্তু আমরা সেটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বলবো। আচ্ছা, নেক্সট হচ্ছে স্কোর। স্কোর কি? ব্যক্তি বা বস্তুর কোনো বৈশিষ্ট্যকে সংখ্যার দ্বারা প্রকাশ করলে তাকে স্কোর বলবো। যখন কোনো ব্যক্তি বা বস্তুর কোনো বৈশিষ্ট্যকে আমরা সংখ্যা দ্বারা প্রকাশ করব, তখন সেটাকে আমরা স্কোর বলছি। যেমন অ্যাচিভমেন্টকে 70, 80, 90 সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে, তখন সেটাকে আমরা স্কোর বলছি। খুব সোজা। উদাহরণেও দেওয়া আছে, শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের জ্ঞান পরীক্ষা করার জন্য শিক্ষক কোনো পরীক্ষা নিলেন, ম্যাথামেটিক্সের এক্সাম নিলেন, অথবা একদল শিক্ষার্থীর বুদ্ধি পরিমাপের জন্য অভিক্ষা প্রয়োগ করা হলো, বুদ্ধির পরিমাপ করা হলো, বা অ্যাচিভমেন্ট টেস্ট করা হলো ম্যাথামেটিক্সে, এবং সেটাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হলো। সে কতটা নাম্বার পেলো, তার কৃতিত্ব কতটা, সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটাকে কিন্তু স্কোর বলা হচ্ছে। এইবারে আমরা আসবো, এই যে এইটা আরো ভালো বোঝা যাবে, এতক্ষণ আমি যেগুলো বলছিলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তথ্যের বিন্যাস, গ্রুপ ডেটা, সেইগুলো আরো ভালো করে বোঝা যাবে সামনের দিকে আমরা যত এগোবো। শ্রেণী। শ্রেণী কাকে বলে? কোনো পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে কতকগুলি স্কোরকে যখন একটি সুনির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানো হয়, তখন তাকে বলে শ্রেণী বা ক্লাস। এই যে পরিসংখ্যা বিভাজন মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যখন কতকগুলি স্কোরকে একটি সুনির্দিষ্ট ক্রম অনুযায়ী সাজানো হয়, আমরা ক্রম অনুযায়ী সাজাচ্ছিলাম 1 থেকে 5, 6 থেকে 10, এইভাবে ক্রম অনুযায়ী, এখানে ছিল 8 জন, এখানে 4 জন, এইভাবে ক্রম অনুযায়ী আমরা পরপর সাজাচ্ছি। তো এটাকেই কিন্তু বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ক্লাস, আর এইটাকে ফ্রিকোয়েন্সি। ক্লাস মানে ক্লাস তৈরি করছে, এই যে গ্রুপ তৈরি করছে 1 থেকে 5-এর মধ্যে, 6 থেকে 10, এইগুলোকে এক একটাকে ক্লাস বলে। এগুলো এক একটা ক্লাস। যেরকম ক্লাস থাকে, শ্রেণী থাকে, একটা শ্রেণীতে 8 জন আছে, একটা শ্রেণীতে 4 জন আছে, তো এটাকে বলা হচ্ছে ক্লাস, এটাকে ফ্রিকোয়েন্সি। ক্রম অনুযায়ী সাজাচ্ছি। শ্রেণীর ধরন, টাইপ অফ ক্লাস। টাইপ অফ ক্লাস দু ধরনের হয়, একটা হচ্ছে ডিসক্রিট ক্লাস, ডিসক্রিয়েট ক্লাস বা বিচ্ছিন্ন শ্রেণী, আর একটা কন্টিনিউয়াস ক্লাস বা অবিচ্ছিন্ন শ্রেণী। এটা কি আমরা দেখে নেব। যখন আমরা একটা ক্লাসের মধ্যে এই যে ক্লাসটা লিখলাম 1 থেকে 5, 6 থেকে 10, এখানে দেখো এই 5 এবং 6-এর মধ্যে একটা গ্যাপ আছে, অর্থাৎ কেউ যদি 5.5 পায়, তাহলে তাকে কোন শ্রেণীতে পাঠাবো? তার মানে এই শ্রেণীটা বিচ্ছিন্ন। এই শ্রেণীর একটা শ্রেণীর সঙ্গে অন্য শ্রেণীর মধ্যে 1-এর গ্যাপ আছে, তাই এই শ্রেণীটাকে বিচ্ছিন্ন। এটা কন্টিনিউয়াস নয়, অবিচ্ছিন্ন না। কন্টিনিউয়াস হলে কেমন হতো? 0.5 থেকে 5.5 একটা শ্রেণী, পরের শ্রেণী শুরু হতো 5.5 থেকে 10.5। এই যে দেখো, এখন কোনো গ্যাপ নেই, 5.5-এ শেষ হয়েছে, 5.5 থেকেই শুরু হয়েছে। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ক্লাস। কন্টিনিউটি আছে, এর মধ্যে কোনো গ্যাপ নেই, ফাঁক নেই, কোনো ডিফারেন্স নেই। এখানে মাঝখানে যে 1-এর গ্যাপ ছিল, এটাকে বলা হচ্ছে ডিসক্রিয়েট, আর এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। এটা আমরা আরো পরে বুঝতে পারবো। মোটামুটি এইটুকু ধারণা রাখো, ডিসক্রিয়েট শ্রেণীর মধ্যে ফাঁক থাকে মাঝে, আর কন্টিনিউয়াস শ্রেণী কন্টিনিউয়াস হয়, যেখানে কোনো গ্যাপ থাকে না। এবার হচ্ছে মধ্যবিন্দু বা মধ্যমান। এটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, মধ্যমান বের করাতে দেয়। কিভাবে আমরা মধ্যবিন্দু বের করব? দুইটি শ্রেণীসীমা বা সীমানার গড়কে সেই শ্রেণীর মধ্যবিন্দু বা মধ্যমান বলা হয়। অর্থাৎ মধ্যমান কাকে বলবো? মধ্যমান বা মিড পয়েন্ট, মিড পয়েন্টকে এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অনেক সময়, এটাকে মিড পয়েন্টও আমরা লিখতে পারি। মিড পয়েন্ট, মিড পয়েন্ট কাকে বলবো? ধরো আমি যে শ্রেণীটা করেছিলাম 1 থেকে 5, তারপরে 6 থেকে 10, এবার যদি আমি এই দুটো শ্রেণীর, এগুলো হচ্ছে ক্লাস, ক্লাস বা স্কোরও বলা যায়। এর ফ্রিকোয়েন্সি ছিল 8, 4। এবার যদি আমরা এর মিড পয়েন্ট বের করি, মিড পয়েন্ট কত হবে? 1, 5। অর্থাৎ এই যে নিম্ন শ্রেণীসীমা মানে নিচে যেটা আছে একদম 1, আর ওই শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণীসীমা 5, তার 1 এবং 5-এর তার গড়কে, তার মানে 1 প্লাস 5, তার এভারেজ কত বেরোবে? 2 দিয়ে যদি আমরা ডিভাইডেড করে দিই, তাহলে তার এভারেজ বেরিয়ে যাবে। তাহলে লোয়ার লিমিট আর আপার লিমিট, বা যেটা লোয়েস্ট কোর আর হাইয়েস্ট কোর ওই পার্টিকুলার শ্রেণীর, সে দুটো যোগ করে আমরা যদি 2 দিয়ে ডিভাইডেড করে দিই, সেটাকেই তাহলে আমরা মিড পয়েন্ট বলবো। তো মিড পয়েন্ট যদি বের করাতে দেয়, তাহলে কিন্তু এইভাবে বের করাতে হবে। তাহলে মিড পয়েন্ট কত হলো? 3, এর মিড পয়েন্ট 3।
পরেরটা 6 থেকে 10, তাহলে 6 প্লাস 10 ডিভাইডেড বাই 2, তাহলে 16 ডিভাইডেড বাই 2, তাহলে 8 হবে। পরের মিড পয়েন্ট কিন্তু 8। এইভাবে আরও শ্রেণী থাকলে পরপর আমরা মিড পয়েন্ট বের করাতে পারবো। তো কোনো শ্রেণীর যদি মিড পয়েন্ট বের করাতে দেয় তোমরা এভাবে বের করাতে পারো। আর যদি একটা কন্টিনিউয়াস শ্রেণী দিয়ে দেয়, এটাকেই আমি কন্টিনিউয়াসে তৈরি করতে পারি। কন্টিনিউয়াস শ্রেণী করতে হলে এটাকেই কি করতে হবে, একদম যেটা লোয়েস্ট তার লোয়ার লিমিট, মানে 1-এর লোয়ার লিমিট অর্থাৎ 0.5 আমরা মাইনাস করে দেবো 0.5 থেকে, আর আপার লিমিটের সঙ্গে 0.5 প্লাস করবো 5.5, এটা হচ্ছে কন্টিনিউয়াস ক্লাস হয়ে যাবে, একই অর্থ দুটোর। তারপরেরটা আবার এর সঙ্গে 0.5 মাইনাস 5.5, আর 10-এর সঙ্গে 0.5 প্লাস 10.5, এইভাবে কিন্তু শ্রেণীগুলো হবে। এখানে কন্টিনিউয়াস হয়ে গেল, গ্যাপ থাকলো না। এটারও মিড পয়েন্ট সেম পদ্ধতিতে বেরোবে, ফ্রিকোয়েন্সি 8 4, এখানে যদি আমরা মিড পয়েন্ট বের করি তাহলে এটাকেও আমরা সেম পদ্ধতিতে বের করতে পারি। আমরা এখানে মিড পয়েন্ট এভাবে করতে পারি 0.5 প্লাস 5.5 বাই 2, তাহলে কত হবে 6/2, 3। দেখো মিড পয়েন্ট সেম বেরোবে, 3 বেরোলো। আর অন্যদিকে পরেরটা দেখো, আগের বারে কত বেরিয়েছিল মিড পয়েন্ট বেরিয়েছিল 8, তাই না? এখন কত বেরোয় দেখো 5.5 প্লাস 10.5 বাই 2, 10.5 আর 5.5 কত হয় 16/2, 8, সেম বেরোবে। তো এটার মিড পয়েন্ট 8। তো কন্টিনিউয়াস ক্লাসেরও মিড পয়েন্ট কিন্তু সেম বেরোবে। এখানে এই দেখো আগেরটাতে 3/8 বেরিয়েছিল, এখানে আমি কন্টিনিউয়াস ক্লাসের মিড পয়েন্ট করলাম, এটাও কিন্তু 3/8 বেরোলো। তো লোয়ার লিমিট প্লাস আপার লিমিট অফ দ্যাট পার্টিকুলার ক্লাস ডিভাইডেড বাই 2, অর্থাৎ সেই শ্রেণীর লোয়ার লিমিট বা নিচের যেটা আছে সেটা যদি ডিসকন্টিনিউয়াস বা ডিসক্রিট ক্লাস থাকে তাহলে 1 প্লাস 5/2, আর যদি কন্টিনিউয়াস ক্লাস থাকে 0.5 প্লাস 5.5/2, যা হবে সেটাই কিন্তু মিড পয়েন্ট। মিড পয়েন্ট বোঝা গেল, মিড পয়েন্ট বা মধ্যমান পরীক্ষায় আসতেই পারে, মিড পয়েন্ট বের করাতে দিতে পারে, এটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী বিভাগের দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য, এই যে শ্রেণী আমরা করেছিলাম 1 থেকে 5, 6 থেকে 10 বা 0.5 থেকে 5.5, 5.5 থেকে 10.5, এগুলো তো একটা শ্রেণী। এবারে দৈর্ঘ্য, শ্রেণী বিভাগের দৈর্ঘ্য কি বলা হচ্ছে, কোনো শ্রেণী বা শ্রেণী বিভাগের ঊর্ধ্ব ও নিম্ন শ্রেণী সীমানার অন্তরফলকে, ঊর্ধ্ব আর নিম্ন কোনটা আমি একটু আগে শেখালাম, যদি জিজ্ঞেস করে এই শ্রেণীর ঊর্ধ্ব সীমা 5.5, নিম্ন সীমা 0.5। এই অ্যাকচুয়ালি ক্লাসেরও যদি জিজ্ঞেস করে যে ঊর্ধ্বসীমা অ্যাকচুয়ালি 5.5, ওইটা হিডেন আছে, মাঝখানে যে বিচ্ছিন্ন আছে না ওইটা হিডেন আছে, আর 0.5 হবে। তো সেটাই হচ্ছে দৈর্ঘ্য। তো শ্রেণী সীমানার অন্তরফলকে, নিম্ন শ্রেণী সীমানার অন্তরফলকে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী বিভাগের দৈর্ঘ্য বলা হয়, বা ক্লাস ইন্টারভাল বলে। শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী বিভাগের দৈর্ঘ্য বা ক্লাস ইন্টারভ্যাল, একে অনেক সময় শ্রেণী ব্যবধানও বলা হয়, ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধানও বলা হয়। সমশ্রেণী দৈর্ঘ্যযুক্ত পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে শ্রেণীসমূহের সাধারণ দৈর্ঘ্য নিম্নলিখিত উপায়ে নিরূপণ করা হয়। এখন হচ্ছে এই শ্রেণী দৈর্ঘ্য আমরা কি করে ব্যাখ্যা করব। শ্রেণী দৈর্ঘ্য আমরা এই যে ধরো আমি ওই শ্রেণীটাই আবার করছি, 1 থেকে 5, 6 থেকে 10, এটা হচ্ছে ক্লাস বা স্কোর, ফ্রিকোয়েন্সি ছিল 8 আর 4, মিড পয়েন্ট ছিল 3 আর 5, আমরা আগেই বের করেছি এগুলো। এখন ক্লাস ইন্টারভ্যাল বের করব। ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী দৈর্ঘ্য, অর্থাৎ এই যে একটা শ্রেণীর দৈর্ঘ্য কত, এই যে 1 থেকে 5-এর মধ্যে দৈর্ঘ্য কত, এই শ্রেণী সীমানার দৈর্ঘ্য অনেকভাবে বের করা যেতে পারে। এক তো খুব সোজা হিসাব, তুমি এইখানে শ্রেণীর মধ্যে কটা সংখ্যা আছে হিসাব করে নাও, 1 2 3 4 5, 1 থেকে 5 পর্যন্ত 5টা সংখ্যা আছে। তো ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী দৈর্ঘ্য, ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণীর দৈর্ঘ্য হচ্ছে 5। কিন্তু অঙ্কের ভাষায় এটা যদি এভাবে কাউন্ট করে লিখে দেওয়া যায়, কিন্তু স্ট্যাটিস্টিক্সের ভাষায় যদি বের করতে হয় আমরা দুটো মিড পয়েন্ট, পরপর দুটো মিড পয়েন্টের অন্তরফল বা পরপর দুটো মিড পয়েন্টের মধ্যে যে ডিফারেন্স সেটা যদি আমরা করি তাহলেও কিন্তু মিড পয়েন্ট, এটা 8 ছিল, পরপর দুটো মিড পয়েন্টের যে ডিফারেন্স আমরা সেটাও যদি করি তাহলেও কিন্তু আমরা এই ক্লাস ইন্টারভ্যাল পেয়ে যাব। মিড পয়েন্টের দৈর্ঘ্য তাহলে 8 আর 3, 8 মাইনাস 3 কত হচ্ছে 5। দেখো এই ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণীর দৈর্ঘ্য কিন্তু 5। 6 থেকে 10, 6 7 8 9 10, 5টা সংখ্যা আছে, এটাও 5। তো ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী দৈর্ঘ্য এখানে 5। অথবা একটা
লোয়ার লিমিট থেকে অন্যটার লোয়ার লিমিট যদি আমরা ডিফারেন্স বের করি তাহলেও ক্লাস ইন্টারভেল বেরিয়ে যাবে বা শ্রেণী দৈর্ঘ্য। 6 থেকে 1 যদি মাইনাস করি তাহলেও 5 বেরোবে, বা একটা আপার থেকে অন্যর আপারটা যদি আমরা দেখি 10 থেকে 5 মাইনাস করলেও 5 বেরোবে। তো এরকম অনেকভাবে শ্রেণী দৈর্ঘ্য বার করা যায়, তোমরা বের করে নিতে পারবে। বেসিক্যালি কাউন্ট করেই বলে দেওয়া যায়, পরীক্ষায় যদি আসে কাউন্ট করেই বলে দেওয়া যায় 1 2 3 4 5, অর্থাৎ একটা শ্রেণীতে কজন আছে, একটা শ্রেণীর কজনের গ্রুপে একটা শ্রেণী হয়েছে, সেটাই শ্রেণী দৈর্ঘ্য। এটাকে ক্লাস লেন্থ বলা হচ্ছে বা ক্লাস সাইজ বলা হচ্ছে। এগুলো তো একটা গ্রুপ, আমরা গ্রুপ সাইজও বলতে পারি। একটা গ্রুপ কজনের হয়েছে, 5 জন করে একটা গ্রুপ হয়েছে, তাই এখানে ক্লাস সাইজ 5 বা ক্লাস ইন্টারভেল 5। তো এইভাবেও আমরা বলতে পারি আরামসে, কোনো ব্যাপার না। বোঝা গেল আশা করি। নেক্সট হচ্ছে আমরা এইখানে কিন্তু জিনিসগুলো দেখতে পাবো। এই এতক্ষণ আমরা যা পড়লাম দেখো এখানে ওইভাবেই কিন্তু বের করা রয়েছে। এটা হচ্ছে শ্রেণী বিভাগ বা আমরা বলছিলাম ক্লাস, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 29। আচ্ছা, এখানে ক্লাস লেন্থ কত বা গ্রুপ সাইজ কত বা ক্লাস ইন্টারভেল কত, 10 থেকে 19 কত হয়? দেখো 10টা আছে, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 10টা আছে। এখানে তুমি মিড পয়েন্টটা ডিফারেন্স করলেও সেম পাবে। বা এই যে নিম্ন সীমা, দুটো নিম্ন সীমার মধ্যে যদি ডিফারেন্স করো 10 আর 20, 20 মাইনাস 10 করলে 10, তাহলে ক্লাস ইন্টারভেল 10 আছে। মিড পয়েন্ট ওভাবেই বের করেছে। মিড পয়েন্ট আমি কিভাবে বের করতে হবে বললাম, একটা শ্রেণীর লোয়েস্ট প্লাস তার হাইয়েস্ট নাম্বার ডিভাইডেড বাই 2, 10 প্লাস 19 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 10 প্লাস 19 29 ডিভাইডেড বাই 2, 29 ডিভাইডেড বাই 2 মানে 14.5। দেখো এই শ্রেণীর মিড পয়েন্ট 14.5। পরেরটাও সেম একইভাবে বেরোবে। এটা হচ্ছে শ্রেণী সীমা, মানে 10 মানে এটা অ্যাকচুয়ালি ডিসকন্টিনিউয়াস শ্রেণী সীমা, এটাকে আমরা একটু বাদে রাখছি। শ্রেণী সীমানা আমরা বলি বা লোয়ার লিমিট। এই যে বলছি লোয়ার লিমিট, লোয়ার লিমিট মানে নিম্ন শ্রেণী সীমানা, আপার লিমিট মানে ঊর্ধ্ব শ্রেণী সীমানা। আমি একটু আগে বললাম যখনই আমি শ্রেণী সীমানা বার করব এটা কন্টিনিউয়াস হয়ে যাবে। এই যে দেখো 9.5 থেকে 19.5, 19.5 থেকে কন্টিনিউয়াস হয়ে গেল, গ্যাপ থাকছে না মাঝে কোনো। 19.5-এ শেষ হয়েছে, আবার 19.5-এ শুরু হয়েছে। অর্থাৎ যখন আমরা শ্রেণী সীমানা বার করব ওই ক্লাসের থেকে, ধরো এই ক্লাসের আমরা শ্রেণী সীমানা বার করবো 50 থেকে 59, তাহলে যেটা লোয়েস্ট আছে এই শ্রেণীর 50 থেকে মাইনাস 0.5 করে দেবো, তাহলে 49.5। এর শ্রেণী সীমানা হবে 49.5 থেকে, আর উপরেরটার সঙ্গে 0.5 প্লাস করে দেবো 59.5। দেখো এর শ্রেণী সীমানা, হ্যাঁ 59, এর শ্রেণী সীমানা হ্যাঁ দেখো 49.5 থেকে 59.5। তো শ্রেণী সীমানা এইভাবে বের করে, তার লোয়েস্টটা মানে 0.5 মাইনাস করে দেওয়া, আর যেটা হাইয়েস্ট বা যেটা উপরের দিকে আছে সেটার সঙ্গে 0.5 প্লাস করে দেওয়া। আর ডাইরেক্ট যদি এগুলোকেই আমি শ্রেণী সীমা হিসেবে ধরে নিই তাহলে এভাবেই লিখতে পারি। আর মিড পয়েন্ট তো আমি বললাম লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2, মানে নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা ওই পার্টিকুলার শ্রেণীর ডিভাইডেড বাই 2 করলে যেটা বেরোবে সেটা হচ্ছে মিড পয়েন্ট। প্রত্যেকটা ওভাবেই বেরিয়েছে। এবার দেখো এই যে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আনগ্রুপ ডেটা, গ্রুপ ডেটা, সেইগুলো এইখানে করা আছে। এইটা হচ্ছে আনগ্রুপ ডেটা বা আনঅর্গানাইজড ডেটা। এই যে 75, 72, 77, 67, 64 এগুলো একটা ইন্ডিভিজুয়াল আছে, এগুলো কোনো গ্রুপের অন্তর্ভুক্ত নেই। এই ডেটাগুলো স্টুডেন্টদের কাছ থেকে পাওয়া গেছে। এটাকে আমরা যদি গ্রুপে করতে চাই তার কতগুলো সিস্টেম আছে, কতগুলো সিস্টেম মেনে আমাদেরকে গ্রুপে করতে হবে। ট্যালি সবাই ক্লাস 8-এ করেছো বা 11, 12-এও যারা এডুকেশন পড়েছো বা বিএড এমএড করেছো, ট্যালি করেছো প্রত্যেকেই। তাও আমি এইটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি, কারণ এরপর এর উপর নির্ভর করেই কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্সগুলো করব। দেখো 75, 72, 77, 67, 64 এই যে একটা ইন্ডিভিজুয়াল স্কোর, এগুলোকে গ্রুপে আনা হয়েছে। 60 থেকে 62-র মধ্যে কতটা, এই যে ফ্রিকোয়েন্সি কতগুলো স্কোর আছে এই গ্রুপের মধ্যে, একটা স্কোর আছে। এই গ্রুপের মধ্যে 3টা স্কোর আছে। এখন গ্রুপটা এখান থেকেই 60 থেকেই বা শুরু হলো কেন, 86-তে গিয়েই শেষ হলো কেন? গ্রুপটা 5 থেকে শুরু হতে পারতো, 5 থেকে 10। তার কারণ প্রথমে আমাকে দেখতে হবে আমরা যে আনগ্রুপ ডেটার গ্রুপ করব সেই আনগ্রুপ ডেটাতে বা সেই র ডেটাগুলোতে প্রথমেই আমাকে দেখতে হবে সর্বোচ্চ স্কোর বা হাইয়েস্ট স্কোর কত আছে। এখানে হাইয়েস্ট স্কোর আছে দেখো 86, এই যে 86, এর উপরে আর কোনো স্কোর নেই, এটা হচ্ছে এখানে হাইয়েস্ট স্কোর। এবং দেখতে হবে সব থেকে লোয়েস্ট স্কোর বা নিম্ন স্কোর কত আছে। এখানে নিম্ন স্কোর দেখো 60 আছে। এবার প্রসারও বের করতে দিতে পারে পরীক্ষা, এটাও মাথায় রাখো। প্রসার বা রেঞ্জ, ইংরেজিতে রেঞ্জ বলে,
বা প্রসার। প্রসার কিভাবে বের করতে হয়, রেঞ্জ কিভাবে বের করতে হয়, হাইয়েস্ট স্কোর মাইনাস লোয়েস্ট স্কোর, অর্থাৎ 86 হাইয়েস্ট স্কোর মাইনাস লোয়েস্ট স্কোর। লোয়েস্ট স্কোর কত এখানে 60, 86 মাইনাস 60, তাহলে কত বেরোবে 26। এটা হচ্ছে রেঞ্জ। তো এভাবে রেঞ্জ বের করে, তাই বের করেছে দেখো, হাইয়েস্ট স্কোর মাইনাস লোয়েস্ট স্কোর 26। তো এই তিনটে জিনিস আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে গ্রুপ করতে হলে কোনো আনগ্রুপ ডেটার। কি লাগবে, হাইয়েস্ট স্কোর কত, ওই ওই স্কোরগুলোর মধ্যে হাইয়েস্ট স্কোর 86, এখানে লোয়েস্ট স্কোর বা সর্বনিম্ন স্কোর কত 60, প্রসার বা রেঞ্জ কত, হাইয়েস্ট স্কোর বা সর্বোচ্চ স্কোর মাইনাস সর্বনিম্ন স্কোর, সেটা 86 মাইনাস 60/26। এবার আমরা বের করব সারি সংখ্যা বা শ্রেণী সংখ্যাও বলা যেতে পারে। এই যে এগুলো শ্রেণী, তো এগুলোকে একটা সারি বলছে বা শ্রেণী বলছে। এইটা কটা হবে সেটা আমাদের বের করতে হবে, কতগুলো শ্রেণী সংখ্যা হবে। দেখো, শ্রেণী সংখ্যা বের করতে গেলে বা সারি সংখ্যা বের করতে গেলে কি করতে হবে, রেঞ্জ যেটা বের করলাম প্রসার 26, 26 ডিভাইডেড বাই 3। 3 কেন, ওই যে আমরা শ্রেণী দৈর্ঘ্য, একটা শ্রেণীতে আমরা কজনের গ্রুপ করব, আমরা করেছিলাম 1 থেকে 5, 6 থেকে 10, 5 জন করে গ্রুপ করেছিলাম, 1 2 3 4 5। এখানে আমরা 3 জন করে গ্রুপ করব, ডিসাইড করলাম। এটা তুমি নিজে ডিসাইড করতে পারো, যদি না বলে দেওয়া থাকে তুমি নিজে ডিসাইড করতে পারো কি আমি একটা শ্রেণী 3 জনের গ্রুপ করবো, অর্থাৎ 3টে করে স্কোর রাখবো। দেখো 3টে স্কোর রেখেছি, 60, 61, 62। এটা তুমি 5টে করেও সিলেক্ট করতে পারো। তুমি যদি মনে করতে আমি 5টা করে গ্রুপে ভাগ করবো, তাহলে 60, 61, 62, 63, 64, 65। তুমি সরি, হ্যাঁ, 60, 61, 62, 63, 64। তুমি তাহলে 60 থেকে 64 পর্যন্ত রাখছে, পরেরটা 65 থেকে 69 পর্যন্ত রাখতে। এভাবে কিন্তু গ্রুপ করতে, কিন্তু এখানে আমরা ধরছি আমরা শ্রেণী ক্লাস ইন্টারভেল বা শ্রেণী দৈর্ঘ্য 3 করে ধরবো, গ্রুপ লেন্থ 3 করে ধরবো। তাহলে প্রসার, রেঞ্জ, সারি সংখ্যা বা শ্রেণী সংখ্যার হচ্ছে প্রসার ডিভাইডেড বাই ক্লাস ইন্টারভেল বা শ্রেণী দৈর্ঘ্য প্লাস 1। সারি সংখ্যা বা শ্রেণী সংখ্যা, এই যে কতগুলো শ্রেণী হবে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শ্রেণী আছে। এই যে কতগুলো শ্রেণী হবে তার সূত্র হচ্ছে প্রসার বাই শ্রেণী দৈর্ঘ্য প্লাস 1। দেখো, প্রসার হচ্ছে 26, শ্রেণী দৈর্ঘ্য 3 করে করব ধরে নেওয়া হয়েছে, বা 3 করে করব ভেবে নেওয়া হয়েছে। এটা নিজের মতো ভাবতে পারো, যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে সেটাই বসাতে হবে। এখানে যদি 5 করে আমি ধরতাম, এখানে 5 বসাতাম, প্লাস 1। তাহলে সারি সংখ্যা কত হচ্ছে, 3কে 26, 26কে 3 দিয়ে ভাগ করলে 8.7 প্লাস 1 9.7। 9.7 তো আর হয় না শ্রেণীর নাম্বার, 9 হবে। তাহলে আমরা পূর্ণ সংখ্যাটা ধরবো, 9 হবে, পয়েন্টের ওদিকেরটা বাদ দেবো। দেখো 9টা শ্রেণী হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9, 9টা শ্রেণী। 9টা শ্রেণীর মধ্যে কিন্তু সবাই চলে আসবে যদি আমরা এই পদ্ধতি মেনে শ্রেণী তৈরি করি। বোঝা গেল? আর শ্রেণী শুরু হবে কোত্থেকে, লোয়েস্ট স্কোর থেকে। লোয়েস্ট স্কোর 60 বা ওই জায়গা থেকে, যদি লোয়েস্ট স্কোর 62ও থাকতো আমরা 60 থেকে শুরু করতে পারতাম, 62 থেকেও। অর্থাৎ প্রথম শ্রেণীতে যেন লোয়েস্ট স্কোরটা চলে আসে এমন জায়গা থেকে শুরু করতে হবে। যেহেতু 60 একটা পূর্ণ সংখ্যা, 60 থেকে শুরু করতেই সুবিধা, এবং 60ই লোয়েস্ট স্কোর আছে, তো এখান থেকেই শুরু হয়েছে। শেষ তো হবে 9টা শ্রেণী সংখ্যা, সে 86 থেকে আপার স্কোরে গিয়েই শেষ হবে, বা 86 থেকে একটু বেশি। অর্থাৎ সবসময় শেষ যেটা শ্রেণী সেটার মধ্যে হাইয়েস্ট স্কোরটা অবশ্যই থাকবে, ফার্স্ট যেটা শ্রেণী তার মধ্যে লোয়েস্ট স্কোরটা থাকবে। এইভাবে 9টা শ্রেণী করেছে, 3টি করে স্কোর নিয়ে, 60 থেকে 62, 63 থেকে 65। এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি বের করা, এক একটা শ্রেণীতে কজন করে আছে, এক একটা শ্রেণীতে কজন করে আছে, এক একটা শ্রেণীতে সেইটা আমাকে প্রথমে ট্যালি করে, ডাইরেক্ট এখানে কাউন্ট করে বসাতে অসুবিধা হবে, তাই সিস্টেম আছে ট্যালি করে বসানো। ট্যালি কিভাবে করে, 60 থেকে 62-র মধ্যে কটা স্কোর আছে, 60 থেকে 62-র মধ্যে 75 নেই, 72 নেই, 77 নেই, 60 থেকে 62-র মধ্যে আছে 60। এখানে একটা দাগ টেনেছে, এদিকে এটা ওরা করেছে, আমি এদিকে দেখাচ্ছি, একটা টেনেছে, ট্যালি হয়ে গেল। তারপরে 63 থেকে 65-র মধ্যে, 63 থেকে 65-র মধ্যে আছে 63 থেকে 65 একটা, 63 থেকে 65-র মধ্যে আছে দুটো, 63 থেকে 65-র মধ্যে দুটো, সরি আরো মিস হলো কোথাও, এই 64, 64 ও 63 থেকে 65, একটা দুটো তিনটে। এইভাবে প্রত্যেকটাতে কটা করে স্কোর আছে সেটা ট্যালি করবো আমি। এটাতেও 3টে পাওয়া যাবে খুঁজলে, এটাতেও 3টে পাওয়া যাবে, এটাতে পাওয়া যাবে। এরকম যখন 5টা ট্যালি হবে, 5টার একটা বান্ডিল করে দেবো। এই যে দেখো 5টার একটা বান্ডিল করেছে, অর্থাৎ 4টে আমি এইভাবে টানবো,
5 নম্বরটা এইভাবে 5-এর একটা বান্ডিল করে দেবো যাতে হিসেব করতে সুবিধা হয়। তারপরে যদি এই ঘরে আবার 6টা থাকে এরকম একটা দেবো, 7টা থাকলে 5-এর সঙ্গে আরও 2টো, আবার যদি 5টা হয়ে যায় ওই ঘরে তাহলে 4টে একটা 5টা, তো 5-এর একটা করে বান্ডিল হয়ে যাবে, হিসেব করতে সুবিধা হবে। এবার যে ঘরে যেটা ট্যালি হলো সেই অনুযায়ী ফ্রিকোয়েন্সি হবে। এই ঘরে একটা ট্যালি আছে 1 ফ্রিকোয়েন্সি, 3টে ট্যালি আছে 3 ফ্রিকোয়েন্সি, 3, এখানেও 3, তারপরে এই যে 5-এর 5, 4, 1, 3, 2, এইভাবে ফ্রিকোয়েন্সি বেরিয়ে গেল। মোট পরিসংখ্যা তাহলে n, টোটাল নাম্বার, এই সমস্ত ফ্রিকোয়েন্সিগুলোকে যা যোগ করলে যা হবে সেটাকে বলা হয় নাম্বার বা টোটাল নাম্বার, মোট পরিসংখ্যা। দেখো 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 5, 15, 4, 19, 1, 20, 23, 24, 25, 25 হচ্ছে, অর্থাৎ 25টাই এখানে স্কোর আছে। মিলিয়ে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, দেখো 25টাই স্কোর আছে। তো এইভাবে আমরা আনগ্রুপ ডেটাকে একটা গ্রুপে প্রস্তুত করতে পারলাম। এবার এই গ্রুপ থেকে আমরা স্ট্যাটিস্টিক্সও করতে পারবো। আনগ্রুপ স্কোর থেকেও স্ট্যাটিস্টিক্স হয়, কিন্তু সেটা কম যদি আনগ্রুপ স্কোর থাকে। নাহলে যখন 500টা 600টা আনগ্রুপ ডেটা তুমি কালেক্ট করবে সেটাকে গ্রুপে না কনভার্ট করলে কিন্তু স্ট্যাটিস্টিক্স করা যায় না। তো সেই জন্য এইভাবে গ্রুপে কনভার্ট করা হলো। তো আমরা এখান থেকে কি কি জানতে পারলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট একবার দেখে নিই। তোমাদেরকে খুব মনে রাখতে হবে যেগুলো, স্ট্যাটিস্টিক্স শব্দটা কোথা থেকে এসছে, কে প্রথম ব্যবহার করেন। তোমাদেরকে মনে রাখতে হবে মেট্রিক কথার অর্থ কি, তোমাদেরকে ডেফিনেশনের কিছু দিতে পারে, টেটের ডেফিনেশনটা অবশ্যই মনে রাখতে হবে। কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা কি, এগুলো মনে রাখতে হবে। আনগ্রুপ কোনটাকে বলবো, গ্রুপ কোন, তোমাদেরকে একটা স্কোর দিয়ে বলবো এটা গ্রুপ না আনগ্রুপ, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। খুবই সোজা, আমি বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন এ তো বোঝার জন্য, স্কোর কাকে বলে এ তো বোঝার জন্য। শ্রেণী দু ধরনের হতে পারে, তোমাদেরকে একটা শ্রেণী দিয়ে বললো এটা ডিসক্রিট না কন্টিনিউয়াস, সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই মধ্যমান বা মিড পয়েন্ট কিভাবে বের করতে হয় সেটা আমি বলে দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতেই পারে। মধ্যমান বা মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, তোমাকে স্কোর দিয়ে বলতে পারে এর মধ্যবিন্দু বের করো, তো সেটা বের করতে হতে পারে। শ্রেণী দৈর্ঘ্য বের করতে হতে পারে, এগুলো মনে রাখবে। এখানে সেটা পুরোটা দেখালাম, এখানে ট্যালিটা বোঝালাম বুঝে রাখার জন্য, যাতে ছোট কিছু দিয়ে দিলে যাতে করতে পারো, তো সেই জায়গাটা। এবার আজকে এইটুকুই থাক, আমরা পরের দিন স্ট্যাটিস্টিক্সে ঢুকবো। সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মিডিয়ান, মোট অনেক স্ট্যাটিস্টিক্স আছে, কিউনেট, কার্টোসিস, এসডি, কিউটি, যাবতীয় সেই ধরনের স্ট্যাটিস্টিক্সগুলো কিন্তু আমরা করব তোমাদের পরীক্ষায় যেগুলো আসতে পারে। এইটাকে আগে ভালো করে বোঝো, তবেই আমরা স্ট্যাটিস্টিক্সে ঢুকতে পারবো। থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভালো লেগেছে। তোমরা যদি কমেন্ট করে জানাও খুব ভালো লাগবে, আমি রিইনফোর্সমেন্ট পাবো পরের ভিডিও করার জন্য, বুঝতে পারবো হ্যাঁ কারো না কারো বেনিফিট হচ্ছে, কারো না কারো উপকারে কাজে লাগছে, সেটা আমাকে একটা তৃপ্তি দেবে। তোমরা শুধু একটুখানি সময় দাও, আর কিচ্ছু লাগবে না। আমি কথা দিচ্ছি রাশিবিজ্ঞান থেকে একটাও প্রশ্ন পারবে না এরকম প্রশ্ন, মানে তুমি পারবে না এরকম প্রশ্ন আসবেই না। যা প্রশ্ন আসবে তুমি পারবে, সব ক্লাসগুলো যদি মন দিয়ে করো। কোনো কোশ্চেন থাকলে, আজকের এই ক্লাস করালাম এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে, কিছু বোঝা না গিয়ে থাকে, কমেন্ট সেকশনে ফেলে দাও, আমি নেক্সট ক্লাস যখন শুরু করব সেই প্রশ্নের আলোচনা করে দেব। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে, আবার দেখা হবে।